Hello, my dear little friends of class 5. My dear students, welcome you all once again to my class. ক্লাস 5 এর সমস্ত ছোট্ট বন্ধুদের আমার এই ক্লাসে অবশ্যই আবারও একবার স্বাগত জানাই এবং একই সঙ্গে একটু স্মরণ করিয়ে দিই that the other day we were doing the text analysis course of lesson 3 entitled Full Moon is India, and today it's time to do the rest part. তো আজকে আর সময় নষ্ট না করে কিন্তু আমরা যে অংশটা বাকি রয়েছে সেই অংশটা অ্যানালিসিসে চলে যাব এবং ডেফিনেটলি বুঝে নেওয়ার চেষ্টা করব এখানে যে সমস্ত আসপেক্টগুলো আলোচনা করা হয়েছে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ বা ভারতের যে সাংস্কৃতিক ঐতিহ্য তার বিভিন্ন দিকগুলো যেটা আলোচিত হয়েছে সেটার বিভিন্ন আঙ্গিক এবং এক্সট্রা কিছু ইনফরমেশন তার সম্পর্কে আমরা জেনে নেওয়ার এবং বুঝে নেওয়ার চেষ্টা করব। সো লেটস বিগিন, ওকে? অ্যান্ড অফকোর্স হিয়ার ইট ইজ দেয়ার দ্যাট লেটস কন্টিনিউ। কি বলছে? লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি আ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবারে ছোট্ট ফুলমণি ওয়েন্ট গিয়েছিল টু সি দেখতে আর যাত্রা উইথ হার প্যারেন্টস। অ্যাকচুয়ালি যাত্রা বিষয়টা যারা তোমরা গ্রামে থাকো বা আমরা যারা গ্রামে জন্মেছি বড় হয়েছি আমাদের কাছে খুব কমন একটা এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট যাত্রা একসময় ছিল আমাদের এই বাংলার কি বলবো সবচেয়ে জনপ্রিয় এবং প্রধান লোক বিনোদন মাধ্যম। অর্থাৎ সাধারণ মানুষেরা যে সমস্ত লিমিটেড সোর্স অফ এন্টারটেনমেন্ট থেকে নিজেদেরকে এন্টারটেইন করতো সে তার মধ্যে যাত্রা ছিল অন্যতম। কারণ তখন ঘরে ঘরে এরকম টিভি কালচার, হাতে হাতে ইন্টারনেট সহ মোবাইলের ব্যাপারটা ছিল না। ফলে যাত্রা শো হলে মানুষ যেন একদম ঢল নামতো, ওখানে মানুষের ঢল, মানুষ ভিড় করে ওখানে হাজির হতো। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার আছে যে এক্স্যাক্টলি যাত্রা বিষয়টা এখনও রয়েছে, তবে তার সেই রমরমা অবস্থাটা নেই। আর প্র্যাকটিক্যালি যাত্রা এই জিনিসটার সঙ্গে থিয়েটারে একটা ফারাক রয়েছে। থিয়েটার মূলত হয় বলে নিই একটা ছোট্ট বিষয়, যে যে মঞ্চে হয় সেটা তিন দিক ঘেরা, শুধু সামনের দিকটা খেলা মানে খোলার সরি তিন দিক ঘেরা। মঞ্চের তো চারটে দিক হয়, তো সেই চারটে দিকের মধ্যে তিন দিক থিয়েটারের ক্ষেত্রে হয় ঘেরা। only front side is open, the other sides are blocked or covered. এবং যাত্রার ক্ষেত্রে হয় একদিক শুধু পেছন দিকটা ঘেরা থাকে, বাকি তিন দিক খোলা থাকে। থিয়েটারের ক্ষেত্রে যারা অডিয়েন্স তারা স্টেজটাকে ফেস করে সামনের দিকে শুধু বসে, অর্থাৎ স্টেজের সামনের দিকটা যে দিকটা ওপেন পার্ট। যাত্রার ক্ষেত্রে তিন দিকেই অডিয়েন্স বসেন। এবং আরেকটা বিষয় রয়েছে এখানে যে যাত্রার ক্ষেত্রে একটা আমরা লাউড রেন্ডারিং বা লাউড ভয়েসে বলার ব্যাপারটা দেখি, এর একটা উৎস রয়েছে। মানে আগেকার দিনে তো মাইক ছিল না, এখন তো মজা করে বলা যেতে পারে মাইক যাত্রা হতো, মানে মাইকবিহীন। তো তখনকার দিনে ওপেন প্লেসে থিয়েটার সচরাচর হলে হয়, সচরাচর এমনিতেও থিয়েটার হতে পারে, ওপেন প্লেসে হয়। বিভিন্ন আমাদের ক্লাব যারা বহু সময় নাটক করে থাকেন তারা ওই ব্যাপারটা খোলা জায়গাতেই তিন দিক ঘেরা মঞ্চে করে থাকেন। কিন্তু এটা পরের দিকে থিয়েটার মূলত হচ্ছে কি হল রুম, এই বিষয়টা ওখানে থাকে। কিন্তু যাত্রা ক্ষেত্রে তো ওপেন ফিল্ড প্রেজেন্টেশন এবং প্রচুর মানুষ ঘিরে ধরেন। ফলে দেখা যায় যাত্রা যারা অভিনেতা অভিনেত্রী তারা জোরে না বললে মাইকবিহীন অবস্থায় দূরে থাকা যিনি রয়েছেন যে অডিয়েন্স তার কাছে ওটা পৌঁছাবে না। ফলে কোয়াইট ন্যাচারালি এটা একটা কি বলবো মিসকমিউনিকেশন হবে, হইহট্টগোল হবে। কোনো মানুষ শুনতে পেলে সে শুনবে, আর যখন শুনতে হবে না তখন চেঁচামেচি শুরু হবে। ফলে যারা যাত্রা করতেন তাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয় ছিল যে তার কথাটাকে একদম শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া। ফলে জোরালো ভয়েসে বলতে হতো। সেই জন্য গ্রামের দিকে এখনো মানে দেখা যাবে লোকেরা বলেন কারো গলা বসে গেলে, কি রে কালকে যাত্রা গাইতে গেছিলিস নাকি। অর্থাৎ আগেকার দিনে যাত্রা হওয়ার সময় মাইক ছিল না, তখন একদিন যাত্রা করার পরে যারা অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস, যদি অ্যাক্ট্রেস তখন খুব কমই থাকতো, ছেলেরাই মেয়ে সাজতো, তখন তার চাপটা গলার উপর যা পড়তো সেই গলার ভাঙা অবস্থাটা, ফ্যাঁসফ্যাঁসা অবস্থাটা 15 দিন 20 দিন 22 দিন 3 সপ্তাহ 1 মাস লাগতো সেরে মানে গলাটাকে ঠিকঠাক আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে। তো এটা হচ্ছে যাত্রা। এবং যাত্রার ক্ষেত্রে যে বললাম উচ্চস্বরে বলার বিষয় থাকে। এবং আগেকার দিনে মূলত যাত্রাগুলো হতো পৌরাণিক বিষয় নিয়ে, পরের দিকে ঐতিহাসিক বিষয় এখানে ঢুকলো, তারপরে সামাজিক বিষয় নিয়ে। তাহলে এখন যে যাত্রাগুলো আমরা দেখি তা 3 ধরনের হয়, পৌরাণিক বিষয়বস্তু নিয়ে, এবং হয় তোমাদের ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে, এবং হয় সামাজিক বিষয়বস্তু নিয়ে। তো এই হচ্ছে যাত্রা। এবং থিয়েটার যেটা বললাম, থিয়েটারের ক্ষেত্রেও তাই। বিষয়টা থিয়েটারের ক্ষেত্রে আমরা দেখি ভয়েসটা একটু লো থাকে, কারণ এটা ঘেরা জায়গায় হয়, আর এখন তো সব জায়গাতেই মাইক এসে গেছে। ফলে এখন যাত্রা যারা করেন তাদের গলার উপরে হয়তো চাপ পড়ে না, কিন্তু সেই যে ঘরানা অর্থাৎ লাউড ভয়েসে কথা বলা
চেঁচিয়ে কথা বলা, এই বিষয়টা কিন্তু যাত্রার ক্ষেত্রে থাকে। এবং যাত্রার একটা নাটকীয় ভাবটা থিয়েটার থেকে বেশি থাকে। নাটকীয় ভাব বলতে একটু অন্য ধারণা, ওভার এক্সাইটেড হয়ে কথাবার্তা বলা, এটা থাকে। তো আমাদের ছোটবেলাটা কেটেছে কিন্তু প্রচুর যাত্রা দেখে, এবং যাত্রা দেখার জন্য কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে দেখতে যাওয়া, আর ফেরার সময় ক্লান্ত দেখে প্রত্যেকবারই মনে হতো হে ভগবান পরের বার যাত্রা দেখতে আসবো না, অথবা বাড়ি কাছাকাছি হলে আসবো। কিন্তু আবার দেখা যেত যথারীতি যাত্রার উৎসাহে আবার চলে যেতাম যাত্রা দেখতে। তো এরকম আমাদের ছোটবেলাটা কেটেছে, ছোটবেলা কেন বড় হয়ে ওঠার সময়টাও কেটেছে। তো এই হচ্ছে বিষয়। তো লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি আ যাত্রা উইথ হার প্যারেন্টস। ওকে, তো অ্যাকচুয়ালি যাত্রা বিষয়টা বিদেশে খুব একটা নেই, ওখানে থিয়েটার বলা হয়, বা থিয়েটার আরেকটা রূপ হচ্ছে অপেরা শো। যাত্রা হচ্ছে মূলত ইন্ডিয়ান একটা কালচার, যার রুট আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে রয়েছে, উত্তর ভারতে কোনো কোনো জায়গায় রয়েছে। ওকে, তো গত রবিবার ফুলমণি তার বাবা মার সঙ্গে একটা যাত্রা দেখতে গেছিল। ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা, এবং ছোট্ট ফুলমণি খুব রোমাঞ্চিত ছিল। থ্রিল্ড মানে যেখানে আমরা প্রচণ্ড আনন্দিত হই, গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে, এরকম বিষয়টা প্রচণ্ড একটা এনজয়মেন্ট। তো এই যাত্রা দেখে সে খুব রোমাঞ্চিত হয়েছিল। এবং দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স, অ্যাকচুয়ালি যাত্রার সঙ্গে সঙ্গে রোমাঞ্চের একটা কারণ থাকে। প্রথমে যাত্রার শুরুতে একটা অর্কেস্ট্রেশন থাকে, মানে জোরালো একটা মিউজিক্যাল সিম্ফনি থাকে, যত রকম যাত্রার যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস থাকে তার একসঙ্গে একটা অর্কেস্ট্রেশন দেয়, এবং কালারফুল লাইটস। এখনকার দিনে বিশেষ করে বলছি, আগের দিনে তো হতো না। আগের দিনে আরেকটা বিষয় ছিল, লাইটের সোর্স হিসাবে প্রথম দিকে করা হতো কি, আমার এই বাংলার কথা বলছি, আমাদের তখন তো হ্যাজাগ লাইটও ছিল না। কি করা হতো না, স্টেজে চার কোণে চারটে কলা গাছ পুঁতে দেওয়া হতো, কেটে নিয়ে এসে কলা গাছ, কলার ঝাড় থেকে নিয়ে এসে, এবং তার মাথাটাকে ছেদ করে তারপর কাদা দিয়ে দেওয়া হতো। তারপর বড় বড় কাদার উপরে বড় বড় সরা বসানো হতো, সেই সরায় রেড়ির তেল দিয়ে দেওয়া হতো। রেড়ির তেলে বড় বড় মোটা বাতি দেওয়া হতো, আগুন জ্বালিয়ে দেওয়া হতো, মশালের মতো জ্বলতো, আর সেই মশালের আগুনে যে আলো তাতেই যাত্রা চলতো। পরের দিকে হ্যাজাক লাইট এলো, তারপর ডে লাইট এলো, সমস্ত বিষয়গুলো থাকলো, তারপর ইলেকট্রিসিটি এসে গেল। এই হচ্ছে বিষয়। তো ফুলমণি ওয়াজ থ্রিল টু সি দ্য যাত্রা, ফুলমণি এই যাত্রা দেখে খুব রোমাঞ্চিত হলো। দ্য নেক্সট ডে, পরের দিন, হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, পরের দিন স্কুলে গিয়ে ক্লাসে যখন আগের দিনে যে যাত্রাটা দেখে এসছে তার যে পুরো গল্পটা, তার অভিজ্ঞতাটা যখন সবার কাছে ন্যারেট করলো, বর্ণনা করলো, হার টিচার সেড, তখন তার শিক্ষক বা শিক্ষিকা কি বললেন, যে দ্য যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার। হ্যাঁ, লোকো থিয়েটার। আমি গতকাল একটা কথা বলেছিলাম, মানে গত ক্লাসটাতে, যে স্ট্যান্ডার্ড কালচার এবং ফোক কালচার মধ্যে ফারাক। স্ট্যান্ডার্ড কালচার হচ্ছে সব কিছু পরিমার্জিত, ওই রুট একদম মাটির কাছাকাছি, তার যে একটা র ভাব থাকে, কাঁচা ভাব, আনরিফাইন্ড ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা ওখানে নেই। সব কিছু পরিশীলিত, পরিমার্জিত, একটা সফিস্টিকেটেড ব্যাপার। কিছুটা কৃত্রিমতা অবশ্যই আছে, কারণ একটা মানুষ স্বাভাবিকভাবে যে কথাটা বলে, তাকে যদি একটু পরিশীলিত, একটু মার্জিত করে নেওয়া হয়, তখন তার স্বাভাবিকতাটা কিছুটা হ্রাস পায়। হ্যাঁ, শুনতে ভালো লাগে, হয়তো একটু বেটার প্রেজেন্টেড হয়। ওকে, তো সেটা হয় ঠিকই। তো বলছি কি, ফোক থিয়েটার যেগুলো, যেমন গ্রামের দিকে আমরা আরেকটা দেখতাম কৃষ্ণপালা, বা গ্রামের দিকে বলা হতো কৃষ্ণযাত্রা। কৃষ্ণের জীবন নিয়ে বিভিন্ন রকম যাত্রা, সেখানে গানের সংখ্যা প্রচুর থাকতো। ওই অপেরা হাউসের, মানে অপেরা শো যেগুলো আগে ইউরোপে আমরা দেখি, সেখানে গানের একটা প্রাধান্য থাকে। কৃষ্ণযাত্রাও তাই, দু চারটে কথা পর একটা গান, দু চারটে কথা পর একটা গান, এরকমভাবে চলতো। তো যাই হোক, তো দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্ম আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। তো এই যে থিয়েটার, ফোক থিয়েটার বলা হচ্ছে, সাধারণ মানুষের বিনোদনের জন্য যে থিয়েট্রিক্যাল প্রেজেন্টেশন বা পারফরমেন্স, যেটাকে আমরা যাত্রা বলছি, ঠিক আছে। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড, এটা পারফর্মড হয় বা উপস্থাপিত হয় আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে উপস্থাপিত হয়। ইট ইজ কল তামাশা ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রেও এই কালচার রয়েছে, তাকে বলা হচ্ছে তামাশা। নওটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বলা হচ্ছে নওটঙ্কি। আর যাত্রা ইন বেঙ্গল, বাংলায় যাত্রা। এটা এতক্ষণ ধরে তাই বললাম আমি। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মিথোলজিক্যাল ইনসিডেন্টস ও ক্যারেক্টার্স। এই সমস্ত যে লোক সংস্কৃতির অংশ হিসাবে যাত্রা, তার বিষয়বস্তুটা কি, বেশিরভাগ ক্ষেত্রে তার বিষয়বস্তু হচ্ছে সেগুলো ভিত্তি করে রচিত হয়। কিসের ভিত্তিতে? মিথোলজিক্যাল ইনসিডেন্টস, পৌরাণিক কাহিনী আর ক্যারেক্টার। তাহলে পৌরাণিক কথাটা এসছে পুরাণ থেকে। পুরাণ কি? পুরাণে এখানে একটা বর্ণনা দেওয়া রয়েছে কল্পিত কাহিনী, বুঝলে না, রিলেটেড টু ইমাজিনারি এজ ওল্ড টেলস হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশনস। প্রজন্মের পর প্রজন্ম, অর্থাৎ বাবার থেকে ছেলে, ছেলের থেকে নাতি, নাতির থেকে পরবর্তী আরো জেনারেশন, তারা এগুলো পর বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে শুনে এসছে। কিছু প্রাচীন কাহিনী
যেগুলো ইমাজিনারি কাহিনী। অ্যাকচুয়ালি পুরাণ পুরোপুরি ইমাজিনারি এটা বলা যায় না, কারণ পুরাণ কিছু ইমাজিনারি এলিমেন্ট বা মোস্টলি ইমাজিনারি এলিমেন্ট থাকে, কিন্তু তার সঙ্গে সেই সময় জনজীবন, তার সংস্কৃতি, তার বিভিন্ন ফ্যাসেটস বা আসপেক্টস সেগুলো জড়িয়ে থাকে। সব মিলিয়ে রিয়েলিটি আর ইমাজিনারি, রিয়েল অ্যান্ড ইমাজিনারি এই দুটো মিলিমিশ হচ্ছে পুরাণ। আর পুরাণকে আমরা পুরোপুরি কাল্পনিক বলে উড়িয়ে দিতে পারবো না, আবার পুরোপুরি রিয়েলিটি বলেও ধরতে পারবো না। ফলে পুরাণ হচ্ছে অদ্ভুত এক কম্বিনেশন অফ ফ্যাক্ট অ্যান্ড ফিকশন। তো এই ফ্যাক্ট অ্যান্ড ফিকশনের মিশ্রণের মধ্যে থেকে একটু কেয়ারফুল হলে ফ্যাক্টটাকে আমরা মোটামুটি বুঝে নিতে পারি। প্রপার হয়তো স্টেটেড নেই। যেমন মহাভারতে বহু জিনিসই বলা রয়েছে যেগুলো প্রাচীন ভারতে ছিল। এই জন্য প্রায় আমরা বলি যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ যা মহাভারতে নেই তা প্রাচীন ভারতে ছিল না, এরকম বিষয়টা আর কি। তো এই জন্য প্রত্যেকটা দেশেরই মিথ মূলত গড়ে উঠেছে ইমাজিনারি এলিমেন্টসকে নিয়ে, ঠিক আছে, ফিকশনাল এলিমেন্টসকে নিয়ে, কিন্তু তার সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে রিয়েল লাইফ টাচ। এটাই হচ্ছে পুরাণ। তো সেই সমস্ত পৌরাণিক ঘটনা ও চরিত্রের অবলম্বনে দেখা যায় এই সমস্ত ফোক থিয়েটার বা লোক থিয়েটার বা লোকযাত্রা যেগুলো আমরা বলছি সেইগুলো গড়ে উঠতো। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স ওয়ার বেসড, ওগুলো ভিত্তি করে রচিত হতো, বেসড মানে এখানে ভিত্তি করে রচিত হওয়া, অন মিথোলজিক্যাল পৌরাণিক ইনসিডেন্টস, ঘটনা আর ক্যারেক্টার, চরিত্রের উপরে। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতের রয়েছে একটা খুব সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য। হেরিটেজ কথা হচ্ছে ঐতিহ্য। হেরিটেজ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কোনো জিনিস যখন অনেক দিন ধরে চলে আসে, দীর্ঘকাল ধরে চলে আসা কোনো জিনিসের ধারাকে আমরা বলি ঐতিহ্য। ওকে, সঙ্গীতের ঐতিহ্য, নৃত্যের ঐতিহ্য, চিত্রকলার ঐতিহ্য, এগুলোকে আমরা বলি ঐতিহ্য। মানে দীর্ঘকাল ধরে চলে আসা বিখ্যাত অথবা বিখ্যাত নাও হতে পারে একটা ধারা। ওকে, পারিবারিক ঐতিহ্য আমরা বলি, একটা পরিবারের দীর্ঘকাল ধরে এই জিনিসটা হয়ে আসছে, তাকে আমরা বলছি পারিবারিক ঐতিহ্য। তো ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ধ্রুপদী নৃত্য, ধ্রুপদী মানে যেটা ব্যাকরণ মেনে হয়, ঠিক আছে, হাবি জাবি কোনো নাচের প্যাটার্ন, আমরা সবাই কম বেশি নাচি, আমরা মিউজিক বলে যা হোক একটা গা হাত পা ছড়িয়ে আর কি, গা হাত পা তোলাই। সো ওটা আমাদের হয়তো স্বতঃস্ফূর্ত একটা আবেগের বহিঃপ্রকাশ, তাতে নির্দিষ্ট কোনো নিয়ম মেনে, তার ব্যাকরণ মেনে আমরা করি না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কিছু নাচ থাকে যে নাচগুলো কিন্তু নির্দিষ্ট নিয়মকানুন মেনে নাচতে হয়, তাহলে সেটা পারফেকশন বলে আমরা ধরি। তো সেটা হলো ক্লাসিক্যাল ডান্স বলছি। তো ভারতের এরকম প্রচুর ক্লাসিক্যাল ডান্সের ফর্মস রয়েছে এবং সেটা খুব সমৃদ্ধ একটা ধারা তৈরি করেছে। থিয়েটার আর মেনি দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস। অনেক ক্লাসিক্যাল বা ধ্রুপদী নাচের ধরন রয়েছে, অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মিথোলজিক্যাল ন্যারেটিভ। এবং প্রত্যেকটা নাচের ক্ষেত্রে আমরা দেখছি এই ক্লাসিক্যাল ডান্সের ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা মিথোলজিক্যাল বা পৌরাণিক টাচ রয়েছে এবং পৌরাণিক কাহিনীকে তুলে ধরছে। ন্যারেটিভ মানে এখানে কাহিনী বা কোনো পৌরাণিক সূত্রকে তুলে ধরছে। অর্থাৎ ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে পুরাণ অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ আমরা আগে দেখে এসেছি বা পড়ে এসেছি যে নাচ মূলত সৃষ্টি হয়েছে মন্দিরগুলোতে, বিশেষ করে ক্লাসিক্যাল ডান্সগুলো। দ্য ডান্সার ওয়্যার কালারফুল ড্রেসেস। তো ডান্সার্স তা যারা নৃত্যশিল্পী যারা, তারা পরে রঙিন পোশাক অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং সঙ্গীতের সঙ্গে একটা হারমোনি রেখে, সাযুজ্য রেখে, সুসম্পর্ক রেখে। হারমোনি মানে কি? সাযুজ্য বা সুসংগবদ্ধতা, এটাকে আমরা হারমোনি বলি। তো গানের সঙ্গে দেহ বিভঙ্গ বা দেহের মুভমেন্ট বা ভঙ্গি, ঠিক আছে, হাত পা, দেহের অন্যান্য অংশ, তার সঙ্গে চোখের অভিব্যক্তি, সব কিছু মিলে, ঘাড়, মাথা, ঠিক আছে, শরীরের বিভিন্ন অংশের যে মুভমেন্ট নিয়ম মেনে অবশ্যই, এবং অভিব্যক্তি সঙ্গে সুরেলা একটা অ্যাকম্পেনিমেন্ট বা অনুষঙ্গ, সব মিলিয়ে ক্লাসিক্যাল ডান্স অসাধারণ একটা অভিজ্ঞতা। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ড্রামাটিক্স মানে নাটকীয়তা। অর্থাৎ নাটকীয়তা বলতে আমরা স্বাভাবিকভাবে যে কথা বলি তার থেকে একটু অতি আবেগ দিয়ে যখন আমরা কোনো কথা বলি, একটু ওভার ইমোশনাল, ওভার এক্সাইটমেন্ট দিয়ে যখন আমরা কোনো কিছু কথা বলছি বা কোনো কিছু তুলে ধরছি, তখন তাকে আমরা বলছি নাটকীয়। তো এই নাটকীয় ভাব, কিছুটা নাট্যশৈলী, ঠিক আছে, হচ্ছে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা বিষয়, অত্যাবশ্যকীয়, এসেন্সিয়াল মানে অপরিহার্য, অত্যাবশ্যকীয় একটা অংশ কিসের? অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ভারতের যে ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নাচের ঘরানা, তার অন্যতম একটা প্রধান অংশ হচ্ছে এই ব্যাপারটা, ড্রামাটিক্স। ওকে, কত্থক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া, বা উত্তর ভারতের নাম হচ্ছে কত্থক। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি আর কথাকলি আর ফ্রম সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাই। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, মোহিনীঅট্টম কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ এবং কথাকলি হচ্ছে সেটাও কেরালা। তো এই নাচগুলো এসছে এই সমস্ত জায়গা থেকে, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এর উৎপত্তি। The different dance forms originated in different states of India. Manipuri and Odissi dance are dance from eastern part of India or eastern India.
মণিপুর থেকে মণিপুরি, ওড়িশা থেকে ওড়িশাটা খুব মানে এটা স্বাভাবিকভাবে গেস করতে পারছি আমরা। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. এত বিশাল বৈচিত্র্যময় নৃত্য সম্ভার, ভ্যারাইটি, বৈচিত্র্য, বিশাল বৈচিত্র্য অফ ডান্স ফর্মস, নাচের যে বিভিন্ন ধারা বা ধরন, তার একটা বিচিত্র বিশাল মানে সম্ভার আমরা আর ভারতে কোথাও সারা পৃথিবীর আর কোথাও দেখতে পাবো না। হ্যাঁ, প্রত্যেকটা দেশেরই কম বেশি নাচের একটা ধারণা রয়েছে, কিন্তু এত সংখ্যক, এত বিশাল সংখ্যায় এবং সবগুলোই খুব সমৃদ্ধ ধারা, এই নয় যে খুব হালকা চালের কোনো কিছু, তা নয়। ইচ অফ দ্য ডান্স ফর্মস, এর প্রত্যেকটা ঘরানা যাকে আমরা বলছি, ইজ এ রিচ হেরিটেজ। ঠিক আছে? ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। ওকে, ভারতীয় সংস্কৃতির ইন্টিগ্রাল, মানে অবিচ্ছেদ্য, অপরিহার্য, ঠিক আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা অংশ হয়ে উঠেছে ভারতীয় সংস্কৃতি। কোন দুটো? ডান্স অ্যান্ড মিউজিক, অর্থাৎ নৃত্য এবং সঙ্গীত। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির কণ্ঠস্বরটা খুব মিষ্টি। ওকে, সি বিলিভস দ্যাট সি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। তার বিশ্বাস সে এই সমস্ত যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র, তার সঙ্গে মিলিয়ে গাইতে পারবে। আমরা কম বেশি সবাই গাই, আমরা সবাই সিঙ্গার, কিন্তু দেখা যায় কারো গলায় সুরেলা ভাব থাকে, কারো গলায় সুরেলা ভাব থাকে না, এই তো বিষয়। তো মজা করে আমরা বলি তার গলায় সুর আছে আর আমি হচ্ছি অসুর, মানে আমার গলায় সুর আসে না। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্য জোক, ফুলমণি বিশ্বাস করে, সে তো খুব গ্রামের সাধারণ একজন মেয়ে এবং যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে সেখানে সিস্টেমেটিক ওয়েতে মিউজিক্যাল অ্যাকম্পানিমেন্ট সহকারে রেগুলার মিউজিকের চর্চা বা রেওয়াজ, এটা ভাবা যায় না প্রায়। তো এখানে বলছে কি, সে বিশ্বাস করে যে সে দারুণভাবে হারমোনি বলতে এখানে সাজুজ্য রেখে, সুসংগবদ্ধ একটা সম্পর্ক রেখে, তার সঙ্গে না বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের সঙ্গে, যেমন সেতার, তবলা, সারেঙ্গি। সেতার হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্টস, তবলা হচ্ছে লেদার ইনস্ট্রুমেন্ট, সারেঙ্গি হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ তার যন্ত্র, ড্রাম হচ্ছে গিয়ে লেদার ইনস্ট্রুমেন্ট। এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গানের সঙ্গে বাজলে ডেফিনেটলি গান অনেক বেশি সুখস্রাব হয়ে ওঠে, একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স হয়। তো ফুলমণি এমনি ন্যাচারালি গায়, যেটা আমরা খালি গলায় বলি, উইদাউট মিউজিক্যাল অ্যাকম্পানিমেন্ট। সে বিশ্বাস করে যে সে এগুলোর সঙ্গে দারুণ গাইতে পারবে যদি সুযোগ পায়। ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স পেট্রোনাইজ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস। দ্যাটস ফুলমণি জানতে পেরেছে বা জেনেছে যে প্রাচীন ভারতের রাজারা বহু সময় দেখা গেছে, যারা শাসক ছিলেন, রাজা ছিলেন, পেট্রোনাইজ করতেন, পৃষ্ঠপোষকতা করতেন। পৃষ্ঠপোষকতা মানে কি? আর্থিকভাবে সহায়তা দেওয়া, এবং ডেফিনেটলি শিল্পীরা বা কোনো একজন মানুষ যদি তার কোনো ট্যালেন্ট থাকে বা কোনো তার উদ্যোগ, কোনো কিছু বিকশিত হতে, ফুলফিলড হতে, টার্গেটে পৌঁছতে যদি কেউ হেল্প করেন, সেই হেল্প করাটাকে বলা হয় পেট্রোনাইজ করা, পৃষ্ঠপোষকতা করা। পোষণ মানে কাউকে তার পুষ্টির জন্য কোনো কিছু পুষ্টি উপাদান যোগান দেওয়া, এটা শরীরের ক্ষেত্রে। আর পৃষ্ঠপোষকতা মানে অ্যাকচুয়ালি একটু পিঠ চাপড়ে দেওয়া এবং একই সঙ্গে উৎসাহ দেওয়া এবং একই সঙ্গে আর্থিকভাবে সহায়তা করা, তাকে বলে পৃষ্ঠপোষকতা। তো ভারতীয় রাজারা এবং শাসকরা ক্লাসিক্যাল মিউজিক এবং ডান্সকে খুব পৃষ্ঠপোষকতা করতেন ইন দেয়ার কোর্টস, তাদের রাজসভাতে। কোর্ট মানে এখানে কিন্তু আদালত নয়, অ্যাকচুয়ালি কোর্টের নাম কোর্ট, বর্তমান যে কোর্টগুলো, এই কারণে রাজার রাজসভায় বিচারের কাজ হতো। ঠিক আছে? এম্পারার আকবর লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। রাজা আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন। নবরত্নের মধ্যে একজন ছিলেন, ওই যে 9 জন বিশাল ট্যালেন্টেড মানুষ, তার মধ্যে একজন ছিলেন তানসেন। এবং বিশ্বাস করা হয় তানসেন দীপক রাগ গেয়ে নাকি আগুন জ্বালিয়ে দিতে পারতেন এবং মেঘমল্লার রাগ গেয়ে বৃষ্টি নামাতে পারতেন। ঠিক আছে? দীপক মনে হচ্ছে প্রদীপ জ্বলে উঠতো না, এতটাই টেম্পারেচার নাকি বেড়ে যেত ওনার ওই গান গাওয়ার সঙ্গে সঙ্গে, চারদিকে টেম্পারেচার এত বেড়ে যেত যে প্রদীপ অটোমেটিক জ্বলে যেত, সেটা তাকে দীপক রাগ বলা হয় আর কি। যাই হোক, দেখো, our country is so big that we have many different styles of classical music like Hindustani, Carnatic. আমাদের দেশ এত বিশাল এবং সেখানে ক্লাসিক্যাল মিউজিকের আবার বিভিন্ন ঘরানা বা বিভিন্ন ফর্ম বা বিভিন্ন স্টাইলস রয়েছে, যেমন হিন্দুস্তানি মিউজিক বলা হচ্ছে, কর্ণাটিক মিউজিক বলা হচ্ছে, আর অন্যান্য বিভিন্ন রকম ক্লাসিক্যাল মিউজিকের ঘরানা রয়েছে। ইচ অফ দিস স্টাইলস গ্রু ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস। এর প্রত্যেকটা কিন্তু সৃষ্টি হয়েছিল মন্দিরে, দেবতার উদ্দেশ্যে নিবেদিত সঙ্গীত, দেবতার উদ্দেশ্যে নিবেদিত নৃত্য, এইভাবেই ব্যাপারটাকে ভাবা হতো। ফলে প্রত্যেকটা সৃষ্টির আদি কিন্তু রয়েছে মন্দিরে। ওকে, ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি খুব গর্বিত
নিজেকে ভারতবাসী হিসেবে ভাবতে, অর্থাৎ যে এই দেশের আমি একজন নাগরিক, এটা এত একটা সমৃদ্ধ দেশ, এই দেশের নাগরিক হিসেবে আমি গর্বিত। গর্ব আর অহংকার কিন্তু একই জিনিস না। গর্ব মানে নিজের যা আছে সেই নিয়ে একটা গুড ফিলিং হওয়া, আর অহংকার মানে অতিরিক্ত ভাবা, মানে এক্সট্রিমলি ভাবা যে আমি বিশাল কিছু, আমার ধারে কাছে কেউ নেই। এই ভাবনাটা হচ্ছে অহংকার। অহংকার পতনের কারণ। আর গর্ব মানুষকে কোয়াইট ন্যাচারালি একটা স্যাটিসফ্যাকশন দেয়, এবং যে স্যাটিসফ্যাকশনটা কিন্তু কখনোই তার পতনের কারণ নয়। ওকে, ভালো লাগা একটা। সি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস। সে এটাও শুনেছি যে আমাদের দেশ ভারতবর্ষ তার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বড় বড় সমস্ত স্মৃতিসৌধ। এই দেশ পরিপূর্ণ স্মৃতিসৌধতে, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স, এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন দুর্গ রয়েছে, ঠিক আছে, অন্যান্য স্থাপত্য নিদর্শন রয়েছে। স্থাপত্য আমি এর আগে ক্লাসেও বলেছিলাম, জুড়ে জুড়ে কোনো জিনিস তৈরি করা তাকে বলে স্থাপত্য, আর কেটে কেটে কোনো জিনিস তৈরি করা তাকে বলছি আমরা ভাস্কর্য। কনস্ট্রাকশন থ্রু কনস্ট্রাকশন ইজ আর্কিটেকচার, কনস্ট্রাকশন থ্রু ডিকনস্ট্রাকশন ইজ স্কাল্পচার। খুব সহজ করে বললে। যাই হোক, সি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল। শাহজাহান নির্মাণ করিয়েছিলেন তার স্ত্রী মুমতাজের স্মৃতিতে। তো সে তাজমহলের কথা শুনেছে, বা আমরা দেখতে পাচ্ছি ছবিতে দেখেছে সে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের শ্রেষ্ঠ বলে বাছা হয় এরকম 7টা অত্যাশ্চর্য, সপ্তম আশ্চর্যকে বলি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা অবশ্য বিভিন্ন সময় বদলেছে। প্রাচীন যুগে যে 7টাকে ভাবা হতো, মধ্যযুগে সেই 7টাকে ভাবা হয়নি, আধুনিক যুগে সেই 7টা আবার বদলে গেছে। তো এইরকম ভাবে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে কিন্তু তাজমহল সবসময় থেকেছে। ওকে, দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিইং। তো আগ্রার যে দুর্গ এবং লালকেল্লা, দিল্লির যেটা লাল দুর্গ বা লালকেল্লা বলা হয়, এগুলোও কিন্তু দেখার মতো জিনিস, একটা দেখার যোগ্য মানে অ্যাকচুয়ালি গ্রেট, দে আর গ্রেট মনুমেন্টস টু বি ভিজিটেড। ওকে, তো এই সমস্ত স্মৃতিসৌধ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মেমোরিয়ালস হতো। আর মনুমেন্টস মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা মিনারও অনেক সময় বলে না অনেকে। তো মিনার সবসময় যে মনুমেন্ট মানে যে মিনার হতে হবে, চূড়ো বিশাল থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এগুলো মূলত স্থাপত্য নিদর্শন। দ্য হিউজ গেটওয়ে আর বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা বলে যে বিশাল স্থাপত্যটা রয়েছে, ঠিক আছে, যেটা আসলে একটা বিশাল গেট, বিশাল চেহারার গেট, বিল্ড বাই এম্পারার আকবর। মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন হচ্ছে বুলন্দ দরওয়াজা। ঠিক যেরকম তাজমহল হচ্ছে সবচেয়ে সেরা নিদর্শন মুঘল স্থাপত্যে, বুলন্দ দরওয়াজাও খুব দারুণ একটা বিষয়, যেটা আকবর নির্মাণ করিয়েছিলেন। আর ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি আরেকটা জায়গা যেখানে মুঘলদের একটা আধিপত্য ছিল, এবং ওখানে ফতেপুর সিক্রিতে বহু স্থাপত্য রয়েছে। ইজ অলসো অ্যামাং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইসেস টু সি। ফুলমণি যে সমস্ত মনুমেন্টস তার জীবনে দেখতে চায়, একবার ভিজিট করতে চায়, চোখে দেখতে চায়, তার মধ্যে ফতেপুর সিক্রি, ওকে, এবং তার যে বুলন্দ দরওয়াজা, তাজমহল, এগুলো রয়েছে। ওকে, সি হোপস দ্যাট সামডে সি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া। সে আশা করে একদিন সারা ভারত ঘুরবে, অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, এবং দেখবে সমস্ত ফ্যাসিনেটিং, আকর্ষণীয়, মনোমুগ্ধকর এই সমস্ত স্থাপত্য নিদর্শনগুলো। তো অ্যাকচুয়ালি একটা কথা এখানে বলে রাখি, আমাদের মধ্যে অনেকেই বিদেশ ঘুরতে যেতে ভালোবাসে। বিদেশ যাওয়া মানে গেলে তো অসুবিধা কিছু নেই, কিন্তু বিদেশে যাওয়ার আগে নিজের দেশটা যদি ঠিকঠাক করে ঘুরে দেখতে হয়, তাতেই মনে জীবনের অর্ধেকের বেশি বা বেশিরভাগ অংশটা কেটে যাবে। কারণ ভারতবর্ষ এত বিশাল বড় একটা দেশ, এবং এখানে এত কিছু দেখার রয়েছে যে ইন্ডিয়ান এই যে সাবকন্টিনেন্ট বলি আমরা, ভারতীয় উপমহাদেশ, এখানে ঘুরে দেখতে গেলেই জীবনের ম্যাক্সিমাম সময়টা কেটে যাবে। তো এই রিচ কালচারাল হেরিটেজ নিয়ে আমাদের এই লেসন 3 জার্নি ছিল, এবং আমরা এই জার্নিটা উপস্থাপিত হতে দেখলাম ফুলমণি নামে একটি সাধারণ সাঁওতালি পরিবারের বা সাঁওতালি সমাজের একটা মেয়ের চোখ দিয়ে। অ্যাকচুয়ালি এই ফুলমণি নামটা খুব ইম্পর্টেন্ট, শুরুতে বলেছিলাম। একটা সাধারণ পরিবারের খুব ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসা একটা মেয়ের চোখ দিয়ে দেখা হচ্ছে ভারতবর্ষকে। মানে এইটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে ভারতবর্ষ আসলে সবার। ওকে, ভারতবর্ষর নাগরিক আমরা, সেই ভারতের নাগরিক হিসাবে ফুলমণির মতো আমাদের প্রত্যেকেরই গর্ব হওয়া উচিত। এবং ডেফিনেটলি ফুলমণি ইজ ইন্ডিয়া শুড বি এভরিওয়ানস ইন্ডিয়া, এভরিওয়ান অফ আস। আমাদের প্রত্যেকের ভারত, এই অনুভবটা তৈরি করার জন্যই ফুলমণিকে এখানে তুলে আনা হয়েছে। তো আমরা মোটামুটি এই লেসনটার টেক্সট অ্যানালিসিস শেষ করলাম। আজকের এই অ্যানালিসিস এখানেই শেষ করবো, আর তো নতুন করে এখানে কিছু বলার নেই। পরের যে ক্লাসগুলোতে ডেফিনেটলি আমরা এক্সারসাইজগুলো করবো বা অ্যাক্টিভিটিসগুলো করবো, এবং লেসন 2 অ্যাক্টিভিটিসটা ডিউ রয়েছে সেটা ডেফিনেটলি চেষ্টা করবো এর পরের ভিডিওতে নিয়ে আসা। তারপর আমরা এই লেসনে অ্যাক্টিভিটিতে যাব। ওকে, সো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো,
Stay well, stay connected. Meet you in the next class. Thank you all.